কিটোন কোথায় আছে ভাই? অ্যালকোহলের মধ্যে কিটোন লেখা নেই। অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেশন 140°C। কী লেখা আছে প্রোডাক্ট? ওটা ওটা কিটোন। ওটা কি ফাংশনাল গ্রুপ? ওটা ইথার ফর্ম, তাই তো? 140 দিলে আমার ইথার, 170 দিলে আমার হচ্ছে ভাই কি অ্যালকিন। এগুলো আমার বহুদিন আগে করা। এইবারে স্বাভাবিকভাবে ক্যাটালিস্ট দিলে আমার কী হবে? ক্যাটালিস্ট দিলে যেটা হয় হচ্ছে, ক্যাটালিস্ট আমার যেটা করবে, এই পাহাড়ের বেরিয়ারটা হয়তো কমিয়ে দেবে। ক্যাটালিস্ট দিলে আমার কী করে? পাহাড়ের বেরিয়ার কমিয়ে দেয়, ওই জন্য ভাই রিয়াকশন ফাস্ট হয়ে যায়। পাহাড়ের বেরিয়ার যদি কমে যায়, তো যদি পাহাড় নিয়ে বুঝতে অসুবিধা হয়, তাহলে ভাই ক্যাটালিস্টকে কী করে ভাই? ক্যাটালিস্ট যেটা করবে হচ্ছে এদের মাঝখানে একটা টানেল বানিয়ে দেবে। টানেল বানিয়ে দিলে ভাই ওদিক থেকে এদিকে পৌঁছানো যেমন সুবিধা হবে, তাহলে ফরওয়ার্ড যেমন বাড়বে, ব্যাকওয়ার্ড আমার বাড়বে, তার মানে ইকুইলিব্রিয়াম আমি ফার্স্ট রিচ করতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমার ক্যাটালিস্টের রোল। ক্যাটালিস্টকে কী করে ভাই? এনার্জি অফ অ্যাক্টিভেশন বেসিক্যালি কমিয়ে দেয়। টানেল ফানেল তো তোকে বোঝানোর জন্য বললাম, অ্যাকচুয়ালি আমার কী করে? এনার্জি অফ অ্যাক্টিভেশন কমিয়ে দেবে। এটা ভাই ক্লাস 12 গিয়ে পড়বো, ক্লাস 12 কোশ্চেনে তোর আসবে। তাহলে এই ডায়াগ্রামটা যদি আমি আঁকি, তাহলে আমার কী হবে? যদি আমি ভাই ক্যাটালিস্ট অ্যাড করি, তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের রেট বাড়বে, ব্যাকওয়ার্ডেরও রেট বাড়বে, তাহলে ইকুইলিব্রিয়াম আমার অনেক ফাস্ট রিচ হবে। তাহলে এই জায়গায় গিয়ে আমার ইকুইলিব্রিয়াম রিচ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার তখন ইকুইলিব্রিয়াম রিচ হবে। এটা কখন? তখন এটা হচ্ছে আমার তাহলে উইথ ক্যাটালিস্ট। তাহলে তুই ভাই আলাদা আলাদা কালির পেন নিয়ে এসছিস, ওই ডায়াগ্রামের মধ্যেই মডিফাই করে এঁকে রাখ। তাহলে আমার যদি ক্যাটালিস্ট দিই, তখন আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টে এগিয়ে চলে আসবে। ইকুইলিব্রিয়াম পয়েন্ট আমার কী হবে? আগে চলে আসবে। বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, কারণ ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুখানেই আমার বেড়ে গেছে। তাহলে এই হচ্ছে আমার ক্যাটালিস্টের রোল। ফরওয়ার্ডটাকেও বাড়িয়ে দেবে, ব্যাকওয়ার্ডটাকে আমার বাড়িয়ে দেবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আমার কী হচ্ছে? ইকুইলিব্রিয়াম আমি ফার্স্ট রিচ করতে পারবো, অনেক আগে আগে রিচ করতে পারবো ক্যাটালিস্ট দিতে। চলে এই ছিল হচ্ছে আমার ফরওয়ার্ড রিয়াকশন, এই ছিল হচ্ছে আমার ব্যাকওয়ার্ড রিয়াকশন। রেটের রেসপেক্টে গেলাম, কেন ভাই আমার ডায়নামিক সেটা আমি বুঝতে পেরেছি। তাহলে এই হচ্ছে আমার রিয়াকশন গেল কার রেসপেক্টে। ইকুইলিব্রিয়াম সম্পর্কে আমি কিছুটা আইডিয়া পাচ্ছি এবার। মাঝখানের ওই যে সাইনটা, ওটা হচ্ছে আমার কি? রিভার্সেবল সাইন। এইবারে এই যে ইরিভার্সেবল সাইনটা আমি দেখেছিলাম, একটাই জাস্ট ডাইরেকশন আমার আঁকা ছিল ইরিভার্সেবল। তোর খাতার মধ্যে আঁকা আছে ইরিভার্সেবল রিয়াকশন। ইরিভার্সেবল রিয়াকশন ধর আমি এরকম এঁকেছিলাম, আর থেকে মনে হয় পি আঁকা আছে, আর থেকে পি, একটাই ডাইরেকশন ভাই। তাহলে আমি বলতে পারি কি ভাই? এটা বলতে পারি যে আমার রিয়াক্ট্যান্ট যতটা ছিল পুরোপুরি রিয়াকশন করে প্রোডাক্ট বানাবে, এটা বলতে পারি। না ভাই, পৃথিবীতে কোনো রিয়াকশন পুরোপুরি হয় না, কিছুটা আমার অ্যামাউন্টের রিয়াক্ট্যান্ট একটু হলেও পড়ে থাকবে। কোনো রিয়াকশনই পুরোপুরি হবে না, ঠিক আছে? কিছুটা হলেও আমার রিয়াক্ট্যান্ট কিছুটা পড়ে থাকবে, বুঝতে পেরেছিস? তাহলে রিয়াক্ট্যান্ট সাপোজ আমার যদি একটুও পড়ে থাকে, দেখ এটাকে আমি টেকনিক্যালি ঘুরিয়ে বলতে পারি যে আমার প্রোডাক্ট থেকে ভাই একটু রিয়াক্ট্যান্ট ফর্ম হয়েছে, বলা যেতেই পারে ঘুরিয়ে। তাহলে দেখ আমি এটাকে এরকমও বলতে পারি, তাহলে ভাই এই রিয়াকশানটার ব্যাকওয়ার্ডটা একটুখানি হবে, তার জন্যই আমার ভাই প্রোডাক্ট একটুখানি ভেঙে গিয়ে একটুখানি রিয়াক্ট্যান্ট বাড়িয়েছে। আমি বলতেই পারি, টেকনিক্যালি বলা যেতেই পারে, অসুবিধার কিছুই নেই। তাহলে দেখ বেসিক্যালি এই ছোট্ট সাইজের ব্যাকওয়ার্ডটাকে আর কেউ কনসিডার করে না। পৃথিবীতে কোনো রিয়াকশানই ভাই পুরোপুরি ওই ইরিভার্সেবল হয় না, একটু আমার আনরিয়াক্টেড পড়ে থাকবেই। তাহলে আমার কী হচ্ছে? ওই জন্য এই ছোটো অ্যারোটার কনসিডার না করে ওটাকে পুরোপুরি বড় অ্যারোই কনসিডার করে আমার ওটাকে কী বলে? পুরোপুরি ওটাকে ফরওয়ার্ড বলে দেয়, পুরোপুরি ওটাকে ইরিভার্সেবল বলে দেয়। বোঝা গেল? তাহলে আমার ভাই কোনো রিয়াকশানই পুরোপুরি ইরিভার্সেবল নয়, একটুখানি হলে আমি ব্যাকওয়ার্ডটা পাবো, একটুখানি হলে আমি ব্যাকওয়ার্ডটা পাচ্ছি, বুঝতে পেরেছিস? তাহলে হচ্ছে আমার গল্প সোজা কথা। তাহলে সব রিয়াকশানই ভাই ছোট্ট করে একটু হলে অ্যারো আমি পাবো, ওগুলো তোর বইয়ের মধ্যে বা কোথায় আর লেখা থাকবে না। 99.99% ধর ফরওয়ার্ড, আর 0.01% হচ্ছে আমার সাপোজ ব্যাকওয়ার্ড। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝতে পারলাম। খাতার মধ্যে হেডিং দেবার পরের টপিক লেখ, ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন স্ল্যাশ ব্র্যাকেটে লেখ অ্যাক্টিভ মাস। ল অফ মাস অ্যাকশন স্ল্যাশ দিয়ে লিখবি অ্যাক্টিভ মাস। স্টেটমেন্ট বাড়ি গিয়ে বই থেকে পড়বো, আমি তোকে পাঠিয়ে দেবো। ল অফ মাস অ্যাকশন অ্যাক্টিভ মাস, ঠিক আছে? চল শুরু করা যাক। ল অফ অ্যাক্টিভ মাস, ল অফ মাস অ্যাকশন। অ্যাক্টিভ মাস মানে কি? আসছি অ্যাক্টিভ মাস মানে কি, তার আগে একটা রিয়াকশান লিখি। তোর আমার কাছে রিয়াকশান আছে হচ্ছে এরকম, এ প্লাস বি থেকে ফর্ম হচ্ছে ভাই যা হবে সব এখন আমি রিভার্সেবলি দেখবো, ইকুইলিব্রিয়ামেই দেখবো। তাহলে এ প্লাস বি থেকে ধর আমার ফর্ম হলো সি প্লাস ডি। খুব ভালো কথা বুঝতে পারছি। দেখ এই রিয়াকশানটার মধ্যে আমার কী আছে ভাই? দুখানা রিয়াকশান লুকিয়ে আছে আমি জানি। একটা হচ্ছে আমার ভাই ফরওয়ার্ড রিয়াকশান, একটা হচ্ছে আমার ভাই ব্যাকওয়ার্ড রিয়াকশান। এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে আমার ভাই ব্যাকওয়ার্ড। সো লেফট সাইডে আমি নিচ্ছি হচ্ছে ফরওয়ার্ড নিয়ে খেলবো, রাইট সাইডে আমি ভাই ব্যাকওয়ার্ড নিয়ে খেলবো। আচ্ছা দেখ, অ্যাক্টিভ মাস মানে কি? অ্যাক্টিভ মাস মানে হচ্ছে কোনো রিয়াক্ট্যান্টের, তো ভাই আমি কি বুঝলাম, যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তো ভাই আমার রিয়াক্ট্যান্ট কিছুটা ফিরে পাবো, রিয়াক্ট্যান্ট তো পড়ে থাকবে, প্রোডাক্ট তো আমার পড়ে থাকবে কিছুটা, স্বাভাবিকভাবেই বুঝতে পারছি।
অ্যাক্টিভ মাস মানে হচ্ছে, তাহলে তুই বল কোনো একটা রিয়াকশন যদি ইকুইলিব্রিয়ামে থাকে, আমি যদি 100 গ্রাম স্টার্টিং মেটেরিয়াল নিয়ে স্টার্ট করি, আমি কি 100 গ্রামের পুরোটাই রিয়াকশন করে ফেলবে? স্বাভাবিকভাবেই পড়ে থাকবে। 30 গ্রাম ধর পড়ে থাকলো, 30 গ্রাম পড়ে আছে, তাহলে কি আমার পুরোটাই রিয়াকশনে পার্টিসিপেট করেছে? না ভাই, পুরোটাই রিয়াকশনে পার্টিসিপেট করেনি। তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট আমার রিয়াকশনে পার্টিসিপেট করেছে। তাহলে ভাই যে অ্যামাউন্টের ভাই আমার রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট যারাই হোক রিয়াকশনে পার্টিসিপেট করে, ওটাকেই আমার সোজা কথা বলে কি ভাই অ্যাক্টিভ মাস। ঠিক আছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, ওটা আমার কি অ্যাক্টিভ মাস। বুঝতে পেরেছিস? অ্যাক্টিভ মাসের ডেফিনেশন আমি তোকে পাঠিয়ে দেবো, তুই পড়বি অ্যাক্টিভ মাসের ডেফিনেশন, ল অফ মাস অ্যাকশন, সেসব ডেফিনেশন আমাকে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে আমার যতটা পার্টিসিপেট করছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ মাস। চল দেখা যাক এইবারে তোকে কিছুক্ষণ আগেই বলছিলাম ভাই রেট আছে হচ্ছে আমার ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে। চল দেখ, ফরওয়ার্ড রিয়াকশনের রেট কার উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে হচ্ছে ভাই এর অ্যাক্টিভ মাস। এইবারে অ্যাক্টিভ মাসকে কীভাবে লেখে? থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে অ্যাক্টিভ মাস। ঠিক আছে, লেখার টেকনিক জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো অ্যাক্টিভ মাস। ফরওয়ার্ড রিয়াকশন ভাই কার উপর ডিপেন্ড করবে? ফরওয়ার্ড রিয়াকশনের রেট ডিপেন্ড করবে হচ্ছে রিয়াক্ট্যান্টগুলোর কনসেন্ট্রেশন। তাহলে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন মানে কি এর অ্যাক্টিভ মাস লিখে হচ্ছে এইভাবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এ লেখা মানে কি ভাই এর কনসেন্ট্রেশন বা এর অ্যাক্টিভ মাস। ঠিক আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম মানে কি ওটা অ্যাক্টিভ মাস, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম মানে কি ওটা আমার অ্যাক্টিভ মাস হয়েছে। বুঝলি? থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম মানে কি অ্যাক্টিভ মাস। ক্লিয়ার? রেট কার উপর ডিপেন্ড করবে ভাই? রিয়াক্ট্যান্টের অ্যাক্টিভ মাস। রিয়াক্ট্যান্ট আমার কি আছে ভাই এখানে এ, তাহলে এর আমার অ্যাক্টিভ মাসের উপর ডিপেন্ড করলো। বুঝলি? এ যত বাড়বে রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট যত বেশি হবে তত আমি ভাই রেটও আমার আস্তে আস্তে বাড়তে থাকবে একটা সার্টেন লিমিট অবধি স্বাভাবিকভাবেই। তাহলে রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট যত বাড়ছে আমার রেটও তত বাড়তে থাকবে। এটা পুরোটা আছে ক্লাস 12-এ, এটা আছে ক্লাস 12-এ, ক্লাস 11 হয়তো এইখানটাতে আছে। তাহলে রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আমার কি ভাই অ্যাক্টিভ মাস অফ এ। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবারে চল শুরু করি। তাহলে সিমিলার হতে ভাই রেট বি এরও অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল। রেট হচ্ছে আমার বি এরও অ্যাক্টিভ মাসের সাথে প্রপোর্শনাল। এবার আমি সিম্পলি ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করছি। তাহলে বলতো কি রেট দুজনের সাথে আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল এরকম হবে। এটা আমি ম্যাথসে করেছি, প্রপোর্শনালিটি রুল করেছি এরকম ভাই, দুখান আমার হয়ে যাওয়ার। তাহলে আর ডাইরেক্টলি প্রপোর্শনালিটি হবে এ ইন্টু বি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল ওই সাইডে আমি যাই, গিয়ে লিখি ব্যাকওয়ার্ড। তাহলে ব্যাকওয়ার্ডের রেট কার সাথে প্রপোর্শনাল হবে? ব্যাকওয়ার্ডের রেসপেক্টে যে স্টার্টিং ম্যাটেরিয়াল তার সাথে। ব্যাকওয়ার্ডের স্টার্টিং ম্যাটেরিয়াল কি ভাই? সি। তাহলে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে সি, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি। তাহলে আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আমি দুখানে কম্বাইন করে দিলে কি হবে? সি ইন্টু ডি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আর ডাইরেক্টলি প্রপোর্শনালিটি কি হবে? সি ইন্টু ডি। চল বুঝতে পারছি ব্যাপারগুলো। আর ডাইরেক্টলি প্রপোর্শনালটা আমার কি হলো? সি ইন্টু ডি। ওকে, চল ফরওয়ার্ড রিয়াকশানের রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট এক্সপ্রেশন আমি কীভাবে দেবো? দুটোকে কি আর দিয়ে দেবো? না ভাই, আর ফর তো রেট, এফ ফর ফরওয়ার্ড, এফগুলো আমার নিচে আছে। ঠিক আছে, ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট আরবি দিয়ে আমি ডিনোট করলাম। ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট আমি কী দিয়ে ডিনোট করছি? আরবি দিয়ে। তুইও ডিনোট করলি। ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখ আমি কি করব, প্রপোর্শনালিটি সাইন তুলবো, একটা কনস্ট্যান্ট আমার আসবে ইকুয়াস টু গেল। কনস্ট্যান্ট আমি এখন লিখছি না, কনস্ট্যান্ট পরে লিখবো। এ ইন্টু বি হলো, ওদিকেও সিমিলার হতে আমি প্রপোর্শনালিটি সাইন তুলছি, আমার কী আসবে? একটা কনস্ট্যান্ট আসবে। আর বি ইকুয়াস টু কী হবে? সাম কনস্ট্যান্ট ইন্টু সি ইন্টু ডি। এই যে কনস্ট্যান্ট আমি লিখতে চলেছি, এই কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে আমার কি? রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, এই কনস্ট্যান্টটাকে আমার কি বলে? রেট কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল রেট কনস্ট্যান্ট, ফরওয়ার্ড রিয়াকশানের রেট কনস্ট্যান্ট কীভাবে লেখে? এই রেট কনস্ট্যান্টকে কিন্তু স্মল লেটারের কে দিয়ে লেখে। তুই স্মল লেটারের কে যেভাবে লিখিস সেইভাবে লিখবি। রেট কনস্ট্যান্ট হচ্ছে স্মল লেটারের কে, রেট কনস্ট্যান্ট আমার কি হলো? স্মল লেটারের কে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এটা ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, এটাকে আমি নিচে লিখবো হচ্ছে এফ। ওটা আমার কি ভাই? ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট হচ্ছে আমার ভাই স্মল লেটারের কে, নিচে আমি কাকে লিখছি? বি, যেহেতু আমার ব্যাকওয়ার্ড রিয়াকশন। হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার ভাই ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট কে এফ, আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট হলো কেবি। খুব ভালো কথা। কে এফ আর কেবি দিয়ে আমি কি জানতে পারি? দেখ, কে এফ এর ভ্যালু যত বেশি হবে, আমি ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি কে এফ এর ভ্যালু যত বেশি আর এফ এর ভ্যালুও তত বেশি হবে, মানে রেট অফ ফরওয়ার্ড তত বেশি হবে। তাহলে একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি হয়, রিয়াকশনের রেটও তত বেশি হয় স্বাভাবিকভাবেই, তত তাদের আমার প্রোডাক্ট ফর্ম হবে। এই কে এফ এর ভ্যালু আমার লাগে যে কোনো রিয়াকশনের সাথে রেট কনস্ট্যান্টের ভ্যালু অ্যাসোসিয়েটেড থাকে। সিমিলার তো এখানে কেবির ভ্যালু যত বেশি তত আমার ভাই ব্যাকওয়ার্ড রিয়াকশন বেশি হবে। তাহলে কেবির ভ্যালু যত বাড়বে তত আমার ভাই ডিসোসিয়েট করে রিয়াক্ট্যান্টে ফিরে আসতে থাকবে। বুঝতেই পারছি। কে এফ এর ভ্যালু যত বাড়বে তত আমার কী হবে ভাই? প্রোডাক্ট তত বেশি ফর্ম হবে। এইবারে তাহলে ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে পরের লাইনে তুই কে এফ, আচ্ছা এত অব্দি ক্লিয়ার? আর এফ ইকুয়াস টু কে এফ ইন্টু এ ইন্টু বি। ওদিকে ব্যাকওয়ার্ডের জন্য আমি কী বললাম? আর বি ইকুয়াস টু কে বি ইন্টু সি ইন্টু ডি। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এইবারে অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম আমার কী হয়? কিছুক্ষণ আগে বলেছিলাম
রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড। তাহলে ইকুইলিব্রিয়ামে গেলে ভাই আমার কী হয় ভাই, এটা হয় আর এফ ইকুয়ালস টু আর বি। হ্যাঁ ভাই, রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড, তার মানে কে এফ ইন্টু এবি ইকুয়ালস টু কেবি ইন্টু সিডি। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমার কী হচ্ছে ভাই, কে এফ ইন্টু এ ইন্টু বি ইকুয়ালস টু কেবি ইন্টু সি ইন্টু ডি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। অর আমি এটা লিখতে পারি কি, অর কে এফ বাই কেবি ইকুয়ালস টু কী হলো, মানে কি ফরওয়ার্ডের রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ডের রেট কনস্ট্যান্ট ইকুয়ালস টু আমার কী হচ্ছে ভাই, সি ইন্টু ডি, এটা ডিটা হবে ভাই ক্যাপিটাল ডি স্বাভাবিকভাবেই, সি ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু বি, এটা আমার হবে। তাহলে ভাই কে এফ বাই কেবি ইকুয়ালস টু আমার কী হলো, যা দেখতে পাচ্ছি আমি ইকুয়েশনটাকে সাজালাম, এদিক ওদিক করলাম, তো বাচ্চাদের খেলা ক্লাস 9-এর খেলা এগুলো, ইকুয়েশন এদিক ওদিক ক্লাস 9-এও করতাম। তাই কে এফ বাই কেবি আমার কী হলো, সি ইন্টু ডি বাই এ ইন্টু বি, বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। এই কে এফ বাই কেবি মানে কি ফরওয়ার্ড রিয়াকশানের রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট কনস্ট্যান্ট, এইটাকে আমার বলে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। রিপ্রেজেন্ট করে কি দিয়ে, ক্যাপিটাল এ নিচে ই কিউ, ঠিক আছে? এইটা হচ্ছে আমার কি ভাই, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু কি, কে এফ বাই কেবি। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু কি, ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কি, ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু কি, ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। কে এফ ইকুয়ালস টু কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কে এফ বাই কেবি। এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে আমি তুই কিছুদিন আগে পড়েছিলাম যখন থার্মোডাইনামিক্স চ্যাপ্টার পড়েছিলাম। কে ইকুইলিব্রিয়ামের সাথে গিভস ফ্রি এনার্জি চেঞ্জ একটা রিলেশন ছিল। কি রিলেশন ছিল বল দেখি? গিভস ফ্রি এনার্জি চেঞ্জের সাথে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কি রিলেশন ছিল বল, কি রিলেশন ছিল? পরশুদিন থার্মোডাইনামিক্স পরীক্ষা আছে এখানে। হ্যাঁ এক্স্যাক্টলি, ডেল জি ইকুয়ালস টু মাইনাস আর টি এল এন কে ইকুইলিব্রিয়াম, অর ডেল জি ইকুয়ালস টু মাইনাস 2.303 আর টি লগ বেস 10 কে ইকুইলিব্রিয়াম। এই ছিল হচ্ছে আমার রিলেশন। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু আমার কী হলো ভাই, কে এফ বাই কেবি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কি ইউনিট থাকবে না থাকবে না? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে ইউনিট থাকবে না থাকবে না? কে এফ আর কেবি এদের যদি কোনো ইউনিট থাকে, যদি আমার কে এফ এর ইউনিট আর কেবির ইউনিট সেম হয়, তাহলে আমার স্বাভাবিকভাবেই ভাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো ইউনিট থাকবে না। যদি কে এফ আর কেবির ইউনিট আলাদা হয়, তাহলে ভাই আমার স্বাভাবিকভাবেই ইকুইলিব্রিয়াম ইউনিট থাকবে। কে বলেছে কে এফ আর কেবির কোনো ইউনিট নেই? কে এফ আর কেবির ইউনিট থাকতেই পারে, সেটা আমার ডিপেন্ড করবে ক্লাস 12-এ আলাদা আছে আলাদা করে রেট কনস্ট্যান্টের আলাদা আলাদা ইউনিট হয়, আলাদা আলাদা রিয়াকশনের আলাদা আলাদা ইউনিট হবে, ঠিক আছে? এগুলো ক্লাস 12-এ জানবো। রেট কনস্ট্যান্টের ইউনিট কোথায় আছে লিখে রাখতে পারিস, ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স। ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কোথায় আছে, ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স। প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথে শিখবো, একটা করে লেভেল বাড়বে তো শেখার জিনিসপত্রও বাড়বে। তাহলে রেট কনস্ট্যান্টের ইউনিট আমার ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে একদম তোকে জিজ্ঞেস করবে এই অর্ডারের রিয়াকশন ইউনিট কী হবে, অর্ডার ফর্ডার ক্লাস 12-এর পার্ট। তাহলে আমি এটা আইডিয়াটা পেয়েছি। এইবারে স্বাভাবিকভাবেই এখন আমি ফাইনাল এক্সপ্রেশন লিখিনি, আমি জাস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু কে এফ বাই কেবি বুঝতে পারলাম। এখন দেখ তাহলে বোঝা গেছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু কী হবে, প্রোডাক্টগুলোর আমার কী হচ্ছে ভাই, কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, এগুলো পরে শিখে যাবো। ইকুইলিব্রিয়াম থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে অ্যাক্টিভ মাস মানে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, প্রোডাক্টগুলোর হলো মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টগুলোর রিয়াক্ট্যান্টগুলোর ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন আর অ্যাক্টিভ মাসের মাল্টিপ্লিকেশন। এই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন। এখন ধর তোর কাছে একটা ইকুয়েশন আছে এরকম, এ প্লাস বি, এখান থেকে ধর আমার ফর্ম হলো সি প্লাস আরও দুখানা সি, ঠিক বল? এই রিয়াকশন হতেই পারে, একটা এরকম রিয়াকশন হতেই পারে। তুই কি রিয়াকশনটাকে এইভাবে লিখিস? কীভাবে লিখিস এই রিয়াকশনটাকে? 2a প্লাস বলতে থাক, রিভার্সেবল সাইন, ঠিক আছে, 3c প্লাস 4d, এক্স্যাক্টলি এইভাবে লিখবো আমি, এইভাবে রিয়াকশন লিখি। যদি আমার এরকম রিয়াকশন হয় তাহলে ভাই এই যে এই রিয়াকশনটা এ প্লাস বি, এই রিয়াকশনের ফরওয়ার্ডের রেট কার উপর ডিপেন্ড করবে, এর অ্যাক্টিভ মাস আবার এর অ্যাক্টিভ মাস বির অ্যাক্টিভ মাস। তাহলে এটাকে কেউ দুবার এরকম লেখে না ভাই, কেউ লেখে না। যখনই আমি এটাকে লিখবো তখন এটা কী হয়ে যাবে, দুবার যদি থাকে তাহলে আমার কী যাবে, আর এফ ডাইরেক্ট প্রপোর্শনাল টু এ স্কোয়ার হয়ে যাবে। এটাকে যদি কেউ দুবার লেখে, এই তো ভাই এ বি ছিল, আমি একসাথে করলাম কী হলো, দুখানা মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে আর এফ এখানে আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ স্কোয়ার হয়ে যেত। হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে দেখ আমার এখানে বি এর আগে কত ছিল, বি এর আগে ছিল হচ্ছে 1,
এই যে 1 আছে বি এর আগে, বি এর আগে দেখতে পাচ্ছি 1, তাহলে এর মাথায় চলে গেল কোএফিসিয়েন্টটা, বি এর মাথায় 1 কেউ লেখে না, তাহলে প্রত্যেকটাতে আমার এর মাথায় স্কোয়ার, বি এর মাথায় 1 যাবে। যদি আমার ইকুয়েশনটা এরকম হতো, তাহলে এর মাথায় গেল হচ্ছে 2, বি এর মাথায় 1, এর মাথায় গেল 2, বি এর মাথায় 1। সিমিলারলি এখানে ভাই সি 3টে আছে, তাহলে এই সি এর মাথায় চলে যাবে 3, ডি এর মাথায় চলে যাবে 4, 3 4, 3 গেল 4 গেল, সি এর মাথায় গেল 3, ডি এর মাথায় 4, 3 গেল 4 গেল, এখানে 2 1। তার মানে দেখ আমি কি পেলাম বলতো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন আমি এটাই পেলাম, প্রোডাক্টের কনসেন্ট্রেশন মাথায় উঠেছে কে কোএফিসিয়েন্টটা, প্রোডাক্টের কনসেন্ট্রেশন মাথায় উঠেছে কোএফিসিয়েন্ট, সি এর কনসেন্ট্রেশন মাথায় কে উঠলো ভাই আমার কোএফিসিয়েন্ট, এই যে ভাই এই তিনটা হচ্ছে এখানে এসছে। আমি ফাইনালি কোথায় যাচ্ছি, আমি ফাইনালি গেছি হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশনের মধ্যে। তাহলে সি এর মাথায় কে উঠলো ভাই কনসেন্ট্রেশন এর সাথে যে ছিল ভাই কোএফিসিয়েন্ট সেটা, ডি এর মাথায় কে উঠলো ভাই সামনে যেটা ছিল সেটা, এর মাথায় কে উঠেছে ভাই এর সামনে কোএফিসিয়েন্ট যেটা ছিল সেটা, বি এর মাথায় কে উঠলো ভাই সামনে কোএফিসিয়েন্ট যেটা ছিল সেটা। তার মানে আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন কি পেলাম, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আমি এক্সপ্রেশন পেলাম হচ্ছে এরকম, মাল্টিপ্লিকেশন কার কার মাল্টিপ্লাই করছি, দেখ মাল্টিপ্লিকেশন সাইন হচ্ছে এরকম, তুই ম্যাথসের মধ্যে করেছিস মাল্টিপ্লিকেশন সাইন, মাল্টিপ্লিকেশন অফ কি ভাই থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, কি লিখবো থার্ড ব্র্যাকেটের মধ্যে, অবভিয়াসলি দেখ প্রোডাক্ট, এটা আমার প্রোডাক্ট, প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন অফ কি প্রোডাক্টকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে, মানে কি ওটাকে অ্যাক্টিভ মাস বা কনসেন্ট্রেশন বোঝায়, মাথায় উঠে গেল কে কোএফিসিয়েন্ট, বল তো পাই দিয়ে তো মাল্টিপ্লিকেশন বোঝাতো নাকি, ক্যাপিটাল পাই দিয়ে, ক্যাপিটাল পাই দিয়ে মাল্টিপ্লিকেশন বোঝায়, পড়েছিস ম্যাথসে? আচ্ছা, ডিভাইডেড বাই ক্যাপিটাল পাই থার্ড ব্র্যাকেটের মধ্যে, আমাকে জিজ্ঞেস করছিলাম, তুই নিজেকে জিজ্ঞেস করে নিজে অ্যান্সার পেয়ে যাবি। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার কি হবে, স্টার্টিং ম্যাটেরিয়াল বা রিঅ্যাক্ট্যান্ট মাথায় উঠে গেল হচ্ছে আমার কোএফিসিয়েন্ট, এই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন। তাহলে আমি পারবো লিখতে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কীভাবে হবে, বেসিক্যালি থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রোডাক্ট কোএফিসিয়েন্ট উঠে যাবে মাথায়, মাল্টিপ্লাই হবে প্রত্যেকটা টার্ম, ডিভাইডেড বাই আবার বাই মাল্টিপ্লাই হবে কী কী প্রোডাক্টগুলোর নয় এবার রিঅ্যাক্ট্যান্টগুলোর, নিচে চলে গেল রিঅ্যাক্ট্যান্ট পার্ট, উপরে চলে গেল প্রোডাক্ট পার্ট, প্রোডাক্টের কনসেন্ট্রেশন মাথায় উঠে গেল পাওয়ারটা, আর ডিভাইডেড বাই আমার কী হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো, আর আমার কি মাথায় উঠে যাচ্ছে হচ্ছে পাওয়ারটা, কোএফিসিয়েন্ট উঠে গেল হচ্ছে মাথায়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেখার টেকনিক, এক্সপ্রেশন কীভাবে আমি এক্সপ্রেস করছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে, বুঝতে পেরেছিস? বুঝে গেছি, বোঝা গেছে? স্মল পাই কীরকম হয় ভাই, স্মল পাই বল কীরকম হয় স্মল পাই, তুই যেরকম হয় পাই লিখিস নর্মাল লিখিস তো, পাই অঙ্ক করেছিস, ফোর্থ থার্ড পাই আর কিউ, কার ভলিউম ফোর্থ থার্ড পাই আর কিউ, তাহলে ভাই যেরকম পাই লিখিস সেটা হচ্ছে আমার স্মল পাই, এটা ক্যাপিটাল পাই, ঠিক আছে? ক্যাপিটাল এ স্মল এ যেভাবে হয় সেরকম, অ্যালফাবেট গ্রিক লেটার যেরকম হবে ক্যাপিটাল আলফা স্মল আলফা, ক্যাপিটাল ল্যামডা স্মল ল্যামডা সব কিছু আছে এরকম, ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল খাতা এবার লেখ, তুই এবার এটা কোশ্চেন লিখে তুই নিজে অ্যান্সার দিবি, লেখ কোশ্চেনটা লেখ, এক্সপ্রেস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর হেবার্স প্রসেস, কর দেখি ভাই তুই কর, এক্সপ্রেস ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর হেবার্স প্রসেস করে আমায় দেখা। আচ্ছা কার হয়েছে অ্যান্সার বল, বল বল অ্যান্সার বল। কার হলে অ্যান্সার বল। হেবার্স প্রসেস নিজে লেখ ভাই, হেবার্স প্রসেস আজকের ক্লাসেও কিছুক্ষণ আগেই বলেছিলাম, ক্লাস 9-এ পড়েছিস, ক্লাস 10-এ পড়েছিস, বল 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 দেখি, ওসব লিখবি না, আলটিমেট এক্সপ্রেশনটা লিখিস। আরে পাই পাই কেন লিখলি, ওটা তো তোকে বোঝালাম যে ভাই ওগুলো মাল্টিপ্লাই হবে প্রত্যেকটা টার্ম, তুই মাল্টিপ্লাই করার পর আবার কেন পাই লিখতে যাবো, পাইগুলো কাট দেখি, পাইগুলো কেটে দে, পাইগুলো কাট,
হ্যাঁ চল, এইটা হচ্ছে আমার অ্যান্সার, এবার মিলিয়ে নেন, ঠিক আছে ভাই। হেবার্স প্রসেস আমার কি N2 + 3H2, প্রোডাক্ট হচ্ছে আমার কি 2NH3, এটা যে রিভার্সেবল সাইন 2NH3। এটা লিখতে যদি কষ্ট হয় তাহলে তো আমার কিছু করার নেই ভাই, তাহলে জীবনটা তোর শুধু কষ্টে ভরে আছে। N2 + 3H2 2NH3 ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এক্সপ্রেশন কী হবে, প্রোডাক্টের থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি NH3, সামনে আছে 2, মাথায় তুলে দিলাম, ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট কী আছে ভাই N2 লিখছি ভাই, কে আছে সামনে 1, মাথায় আর 1 আলাদা করে কেউ লেখে না, ইনটু ভাই নিচে লিখছি H2, সামনে কত আছে 3, মাথায় তুলে দে 3। ক্লিয়ার হ্যাঁ ভাই ক্লিয়ার। যদি কোশ্চেনে তো থাকে, যদি ভাই N2 নিচে ধর গ্যাস লেখা আছে, H2 নিচে গ্যাস, অ্যামোনিয়া যে ধর গ্যাস লেখা থাকতে পারে কোশ্চেন, যদি এরকম থাকে তখন তুই ভাই এদের পাশেও গ্যাস লিখে দিবি, যদি এরকম থাকে তখন আমি এদের পাশেও গ্যাস লিখে দেবো। ক্লিয়ার, প্রত্যেকটা কথাই বোঝা যাচ্ছে। তাহলে হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন হেবার্স প্রসেসের জন্য করলাম। খাতা এবার হেডিং দে, লেখ ক্লাসিফিকেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ক্লাসিফিকেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ক্লাসিফিকেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। বা টাইপ অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দেখ বেসিক্যালি ভাই আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, দেখবি তোকে লাস্ট ক্লাসে বলেছিলাম থার্মোডাইনামিক্সের একটা অঙ্ক করার সময়, একটা অঙ্ক বলেছিলাম পরে করব, কেপি কেসি বলেছিলাম, দুখানা আলাদা আলাদা টার্ম হতে পারে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে। আচ্ছা হোমওয়ার্কগুলো না পরের দিন দেখবো। দেখ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেসিক্যালি আমার তিনখানা টাইপের হয়। কী কী টাইপ? একটা হয় হচ্ছে আমার ভাই কেসি, একটা হচ্ছে আমার ভাই কেপি, আরেকটা হচ্ছে আমার ভাই কে এক্স বা কে কাই, যেটা আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়। কে এক্স বা কে কাই আমি তো এখন পড়বো না, এগুলো তো যেই বা নিটা আছে কে কাই বা কে এক্স, তাই কেসি কেপি আর হচ্ছে আমার কে এক্স। প্রত্যেকটা নিচে লেখ, একটু লেখ, কেসির নিচে লেখ রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ, কেসির নিচে লিখছিস রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ কনসেন্ট্রেশন। কেপির নিচে লিখছিস রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ প্রেশার। আর কে এক্স এর নিচে লিখছিস রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন। দেখবি যখন আমি এখানে ভাই বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি পড়েছিলাম তখন আমি তোকে বলেছিলাম মোল ফ্র্যাকশনকে কাই দিয়ে ডিনোট করে, ঠিক আছে, কাই বা জাই। একটা বড় অন্য টাইপের এক্স ছিল ওইখানে ভাই, ওটা আস্তে আস্তে এক্সই হয়ে গেছে নর্মাল, এটা অন্য টাইপের ছিল, এক্স ঠিক এক্স্যাক্টলি নয়, এরকম একটা দাগ ছিল, তো এখন ভাই ওটা এক্সই হয়ে গেছে ওরকম লিখতে লিখতে, ঠিক আছে। তো আমার মোল ফ্র্যাকশনের রেসপেক্টে যেটা আমার কে এক্স আমার তোর বোর্ড এক্সামের পার্ট না, আমি জাস্ট কেপি আর কেসি দেখবো। আচ্ছা কেসি ভাই কার জন্য রিপ্রেজেন্ট করবো? বেসিক্যালি কনসেন্ট্রেশন, ঠিক আছে। কনসেন্ট্রেশন ইউজুয়ালি কনসেন্ট্রেশন টার্ম আমি যদি কার জন্য ইউজ করি? সলিউশন ভাই, সলিউশনের জন্য ইউজ করেছি ইউজুয়ালি কনসেন্ট্রেশন, ঠিক আছে। তাহলে ভাই কেসি টার্মটা আমি ইউজুয়ালি ইউজ করবো কার জন্য বলতো? সলিউশনের জন্য আমি ইউজ করবো হচ্ছে কনসেন্ট্রেশন, কেসি, ঠিক আছে। সলিউশনের জন্য আমি ইউজ করবো কেসি। ক্লিয়ার হ্যাঁ ভাই ক্লিয়ার। যেখানে থার্ড ব্র্যাকেটটা আমাকে ইউজ করতে হবে, বুঝতেই পারলাম থার্ড ব্র্যাকেট ইউজ করবো, করছিলাম যেরকম এতক্ষণ। কেপি ভাই, কেপি আমি কার জন্য ইউজ করবো? পি ফর প্রেশার। প্রেশার বলতে আমার কার কথা মাথায় আসে? গ্যাস বেসিক্যালি, ঠিক আছে। তাহলে গ্যাসের জন্য ইউজ করবো হচ্ছে আমি ইউজুয়ালি কেপি। এখন দেখ ভাই গ্যাসের জন্য আমি বেসিক্যালি এখানে কনসেন্ট্রেশনটা আমি ইউজ করেছি। প্রেশার আমি এখানে ইউজ করবো হচ্ছে প্রেশার, প্রেশার, আর এখানে আমি ইউজ করবো কনসেন্ট্রেশনের জন্য সলিউশন, ঠিক আছে। প্রেশারও বেসিক্যালি আমার কনসেন্ট্রেশনকেই রিপ্রেজেন্ট করে। কীভাবে ভাই আমার প্রেশার কনসেন্ট্রেশনকে রিপ্রেজেন্ট করে? কারণ সবাই কনসেন্ট্রেশনকে এখানে রিপ্রেজেন্ট করছে। কীভাবে করে ভাই প্রেশার কনসেন্ট্রেশনকে রিপ্রেজেন্ট? দেখ আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কী ছিল আমার বল? আইডিয়াল গ্যাসের ইকুয়েশন আমার কী ছিল? পিভি ইকুয়ালস টু এনআরটি ভাই। আমি চাইলে এটাকে এরকম লিখতে পারি, পি ইকুয়ালস টু এন বাই ভি আরটি। হ্যাঁ ভাই তুই বলবি না, আমি বলবো হ্যাঁ ভাই পারি। পি ইকুয়ালস টু এন বাই ভি আরটি। দেখ এন বাই ভি, এন বাই ভি মানে কি? মোল বাই ভলিউম, মোল বাই ভলিউম মানে কি? কনসেন্ট্রেশন। খুব ভালো কথা বুঝে গেছি। এইবারে ধর আর মানে কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। টেম্পারেচার, ধর আমি একটা ফিক্সড টেম্পারেচারে কিছু করছি রিয়াকশন, তাহলে টিও কনস্ট্যান্ট, তখন আমি তাহলে বলতেই পারি পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন বাই ভি। পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন বাই ভি। এন বাই ভি মানে কনসেন্ট্রেশন, তাহলে প্রেশার আমার কনসেন্ট্রেশন কি বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে, বুঝতে পেরেছিস?
তাহলে কেপি, তাহলে কেপি দিয়েও আমি বেসিক্যালি কনসেন্ট্রেশন টার্মকে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমি তখন শুধু গ্যাসের জন্য পি টার্মটা ইউজ করব। কীভাবে করবো সেটা আমি দেখছি, সেটা আমি আসবো, পরের কোশ্চেনে আসছি। ঠিক আছে, চল লেখ কোশ্চেন, লেখ ফার্স্ট। explain the following in terms of Kp, Kc and write their unit, লেখ। তোকে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন লেখ। CaCO3 ব্র্যাকেটে সলিড, ব্র্যাকেটে সলিড কীভাবে লিখতে হয় তো জানা আছে। CaCO3 ব্র্যাকেটে সলিড, রিভার্সেবল সাইন দে, দিয়ে লেখ CaO মানে ক্যালসিয়াম অক্সাইড ব্র্যাকেটে সলিড প্লাস CO2 ব্র্যাকেটে গ্যাস। লিখেছিস? হ্যাঁ ভাই লিখেছিস। এবারে তুই এর মধ্যে শুরু কর। এটাকে তুই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে এক্সপ্রেস কর যেভাবে করতিস, এটাকে তুই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টার্মে এক্সপ্রেস কর। এখন এটা করতে করতে কিছু কিছু রুল হয়তো শিখবো, ঠিক আছে? তুই কর, এটাকে করেছি এক্সপ্রেস, ইকুয়েশন দেওয়া আছে, তোকে বলেছি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কীভাবে এক্সপ্রেস করবো। এতক্ষণ ধরে পাতা বড়িয়ে বড়িয়ে ওগুলোই শিখলাম, হয়ে গেছে করা? কী করলি বল, মুখে বল, মুখে বল। থার্ড ব্র্যাকেটের মধ্যে CO সলিড ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে CO2 গ্যাস ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে CaCO3 সলিড, তাই তো? এই করেছি, হ্যাঁ ভাই তাই করবো। আচ্ছা দেখ, এইবার এখানে আইইউপিএসির কিছু কনভেনশন ঢুকবে, ঠিক আছে? এখানে আমার কিছু করার নেই ভাই, আইইউপিএসির কনভেনশন। চল শুরু করা যাক, কী কনভেনশন আছে। আচ্ছা ফার্স্ট দেখ, তুই যেটা লিখেছিস এই ইকুয়েশনটা, CaCO3 সলিড, আমার ভাই ভেঙে গিয়ে বানাচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস CO2 গ্যাস। এটার ভাই কে ইকুইলিব্রিয়ামের এক্সপ্রেশন তোর কি এসছে এরকম, CaO সলিড ইন্টু CO2 গ্যাস ডিভাইডেড বাই CaCO3 সলিড। এই হচ্ছে আমার ভাই এক্সপ্রেশন। এখন একটা জিনিস বুঝবো, কি বুঝবো? দেখ বেসিক্যালি সলিডের অ্যাক্টিভ মাস মানে কি, সলিডের কনসেন্ট্রেশন, সলিডের কনসেন্ট্রেশন ভাই ও ইউজুয়ালি চেঞ্জ করা কঠিন। সলিডের কনসেন্ট্রেশন কেন? তার কারণ দেখ সিম্পলি আমি যদি ভাবি, আমি ধর একটা গ্যাস আর একটা লিকুইড বা একটা ধর আমি সলিডের কনসেন্ট্রেশন চেঞ্জ করছি, ধর আমি তিনজনকে ধর হিট করলাম, ধর আমার কাছে আছে একটা লিকুইড পার্টিকেল সলিউশন ধর আছে। এখন সলিউশনের জন্য আমার ভাই হিট করলে ভলিউমের যা চেঞ্জ হবে, আর সলিডের মধ্যে হিট করলে ভলিউমের চেঞ্জ, কোথায় চেঞ্জটা আমার অ্যাব্রাপ্ট চেঞ্জ হবে, ঠিক আছে? আমার কাছে কি আছে, ধর একটা লিকুইড আছে, আমার কাছে ধর একটা আছে হচ্ছে সলিড আছে। তাহলে ধর সলিডের পার্টিকেলগুলো আমার ভাই ক্লোজ প্যাকড, কাছাকাছি লেগে আছে একদম, ক্লোজ প্যাকড সিস্টেম। লাস্ট দিনে দেখ তোকে থার্মোডাইনামিক্সে একটা কোশ্চেন করার সময় আমি ভাই দেখেছিলাম ডিফেক্ট ইন ক্রিস্টাল, এন্ট্রপি আমার বেশি ছিল, আগের দিনে দেখেছিলাম আইডিয়াল ক্রিস্টাল, রিয়েল ক্রিস্টাল, একটা কোশ্চেন আমার ওর মধ্যে ছিল। এটা তো সলিড সিস্টেম। আর লিকুইড মানে কি, লিকুইড মানে আমার ধর মলিকুলগুলো, পার্টিকেলগুলো একটু কাছে একটু দূরে ধর আমরা অলরেডি আছেই, তার মানে এর মধ্যে দেখ ফোর্স অফ অ্যাট্রাকশন অতটাও বেশি নেই। সলিডে তো আমার ফোর্স অফ অ্যাট্রাকশন মারাত্মক রকমের স্ট্রং। এইবারে ধর আমি যদি এদের মধ্যে কোনো চেঞ্জ করি, তাহলে ভাই সলিডের ভলিউমের চেঞ্জ অতটাও বেশি হবে না। কেন হবে না? কারণ এরা অনেক কাছাকাছি আছে, এদের ভলিউমের চেঞ্জ অত অ্যাব্রাপ্ট চেঞ্জ হবে না। কিন্তু ভাই আমি যদি একটা লিকুইডকে করি তাহলে আমার কী হবে, ভাই এরা তো অলরেডি দূরে দূরে ছিল, এদের আরও দূরে যেতে এমন কিছু কষ্ট করতে হবে না। তার মানে আমার অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ভলিউম কোথায় বেশি হয়, হচ্ছে লিকুইডের ক্ষেত্রে, সলিউশনের ক্ষেত্রে। চেঞ্জ ইন ভলিউম বেশি হয় আমার কোথায়, সলিউশনে। তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে ভাই আমার ওই মোল বাই ভলিউম, তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন এটাও আমার অ্যাব্রাপ্ট কোথায় হবে, সলিউশনে হবে, গ্যাসে হবে। বাট সলিডের ক্ষেত্রে আমার হবে না, কারণ সলিডের ক্ষেত্রে আমার ভলিউমের চেঞ্জ অতটাও বেশি হবে না, ঠিক আছে? এই জন্য আইইউপিএসির কনভেনশন কী আছে, আইইউপিএসির কনভেনশন হচ্ছে সলিডগুলোর জন্য কনসেন্ট্রেশন, সলিডগুলোর জন্য কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট ধরে নিয়ে তুই এটাকে 1 ধরতে পারিস। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট রুল। রুল নাম্বার 1 তুই লিখছিস, লেখ। রুল নাম্বার 1 লিখছি, লেখ। থার্ড ব্র্যাকেট দে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখ সলিড, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছিস সলিড। থার্ড ব্র্যাকেটের মধ্যে সলিড মানে কি, ওটা বোঝাচ্ছে ভাই অ্যাক্টিভ মাস অফ সলিড অর কনসেন্ট্রেশন অফ সলিড, ওটাই বোঝাচ্ছে। লেখ থার্ড ব্র্যাকেটের মধ্যে সলিড ইজ কনস্ট্যান্ট and taken to be unity. থার্ড ব্র্যাকেটের মধ্যে সলিড ইজ কনস্ট্যান্ট
and taken to be unity. এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল, যেটা গেল সেটা। তাহলে ভাই এক্সপ্রেশনটা আমার কি হবে, তাহলে এক্সপ্রেশনটা এটা হবে না, এক্সপ্রেশনটা আমার কি হবে ভাই, সলিডগুলো উড়ে যাবে। তাহলে আলটিমেটলি এটা আমার হবে কি এরকম এরকম ভাই, কে ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের মধ্যে CO2 গ্যাস। থার্ড ব্র্যাকেট লেখা মানে ওটা আমার হবে বলতে কি কেসির এক্সপ্রেশন। থার্ড ব্র্যাকেট যখনই দেবো সেটা আমার হবে হচ্ছে বেসিক্যালি কেসির এক্সপ্রেশন। তাহলে কেসি ইকুয়ালস টু কি হলো CO2 গ্যাস, এটা আমি এখন শিখছি, ঠিক আছে। তাহলে কেসি ইকুয়ালস টু আমার কি হলো CO2 গ্যাস। এইবারে ইউজুয়ালি গ্যাসের জন্য এরকম কেউ লেখে না, গ্যাসের জন্য অ্যাকচুয়ালি কোনটা লেখা আমি তখন শিখছি ভাই। তাহলে গ্যাসের জন্য ইউজুয়ালি লেখে কি ভাই, কেপি। লিখছিস? হ্যাঁ ভাই লিখছি, কেপি। কেপির এক্সপ্রেশনটা কি হবে, কেপির এক্সপ্রেশন আমার হবে হচ্ছে ভাই, এদিকে তাকাবি, স্মল লেটারের পি CO2, স্মল লেটারের পি CO2 মানে কি ভাই, স্মল লেটারের পি মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার। লেখ স্মল লেটারের পি মানে লেখ পার্শিয়াল প্রেশার। স্মল লেটারের পি মানে কি পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশার টার্মটা আমি দেখবি যখন বেসিক কনসেপ্ট পড়েছিলাম তখন হয়তো বলেছিলাম, হয়তো বলিনি। পার্শিয়াল প্রেশার, স্মল লেটারের পি মানে কি পার্শিয়াল প্রেশার। আচ্ছা এটার মানেটা কি, এটার মানে হচ্ছে চল দেখ, এটা অ্যাকচুয়ালি তোর আগে যখন ছিল ক্লাস 11-এর সিলেবাসে স্টেটস অফ ম্যাটার, তার মধ্যে এই টার্মটা ছিল, এখন আর নেই স্টেটস অফ ম্যাটার। দেখ স্মল লেটারের পি মানে কি পার্শিয়াল প্রেশার, এটার মানেটা হচ্ছে ধর ভাই তোর কাছে এরকম একটা তোর কন্টেনারের মধ্যে গ্যাস আছে, তার গ্যাসটা হচ্ছে আমার পিওর এ, পিওর এ গ্যাস যদি আমার কাছে থাকে তাহলে ভাই গ্যাসের প্রেশার ইকুয়ালস টু কী হবে, এর প্রেশার। সোজা কথা, এ যা প্রেশার দেবে সেটা হচ্ছে আমার গ্যাসের প্রেশার। খুব ভালো কথা বুঝে গেছি। এইবারে ধর আমি এর মধ্যে বি সি এসব ধর গ্যাসকে আমি মিশিয়েছি, একটা ধর আমি মিক্সচার বানিয়েছি। তাহলে এখন আমার কাছে কি আছে ভাই, মিক্সচার অফ গ্যাস। তাহলে আগে ভাই আমার গ্যাসের প্রেশারটা কি ছিল, পিওর এর প্রেশার, এর যা প্রেশার ওটা ছিল পিওর এর প্রেশার। এইবারে তুই বল এই মিক্সচারের মধ্যে এ আমার যা প্রেশার দেবে সেটা কি আমার আগের প্রেশারের সাথে সেম হবে, সেম হবে না। তার কারণ কি, তার ফলে তার জন্য কি হবে, তার জন্য যেটা হবে হচ্ছে ভাই বি সি এরা হচ্ছে আমার ভাই স্বাভাবিক নতুন নতুন জিনিসপত্র ঢুকেছে এদের মধ্যে ভাই। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের একটা গল্প আছে, বি ধর একে টেনে রাখবে, সি ধর আমার একে টেনে রাখবে। তাহলে ভাই এখানে অনেকগুলো নতুন নতুন ফ্যাক্টর ঢুকবে, যার ফলে আমার এই মিক্সচারের মধ্যে এর প্রেশার আর পিওর এর প্রেশার কখনো সেম হবে না। তাহলে ওই জন্য মিক্সচারের মধ্যে কারোর প্রেশার ওটাকে আমার কি বলে, পার্শিয়াল প্রেশার। ঠিক আছে, মিক্সচারের মধ্যে কারোর প্রেশার ওটাকে আমার কি বলে, পার্শিয়াল প্রেশার।